আপনি কি হত্যার সাথে জড়িত? আর ও বের হয়ে যাওয়ার সময় হচ্ছে ওই মেয়েটা যে নন্দিনী, ওর নাম মেয়ের নাম হচ্ছে নাফিসা, আমরা ওকে নন্দিনী বলে ডাকি। তো ওর ড্রেস পরে মাস্ক পরে তারপর বের হয়ে গেছে, আমরা এটা সিসিটিভিতে দেখতে পাচ্ছি। পোশাক পরিবর্তনের ঘটনাটি সত্য। কাজের মেয়েটি অনেক সকালে বাসায় এসে এই বাসা থেকে সে বের হয়েছে আনুমানিক 10টার পরে। আমরা দুটি ধারালো ছুরি পেয়েছি। মা মেয়েকে একসাথে না ফেরার দেশে পাঠিয়ে এই কাজের মেয়ে আয়েশা যেন নিস্তার পেল না। ইতিমধ্যে রিমান্ডে নিয়ে গিয়ে তার আসল সত্যতা ফাঁস হয়ে গেল। তাদের সমস্ত টাকা পয়সা লুটপাটের চিন্তা ভাবনায় এই মা মেয়েকে একসাথে মেরে ফেলে এই আয়েশা, যার ফলে এইমাত্র এই কাজের মেয়ের আয়েশার ফাঁসির ঘোষণা দিল। প্রিয় দর্শক, আপনারা জানেন হয়তো মোহাম্মদপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা, যেখানে মা এমনকি মেয়েকে একসাথেই না ফেরার দেশে পাঠানো হয়েছে। তো রিমান্ডে আয়েশা কি তথ্য প্রকাশ করেছে, তাছাড়াও কিভাবেই বা তার ফাঁসির ঘোষণা হলো, তো চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। উনি যখন ঢুকছেন তখন কিন্তু ওনার কোনো ব্যাগ ট্যাগ ছিল না কাঁধে, কিন্তু যখন বের হচ্ছে তার পিঠে কিন্তু একটা ব্যাগ ছিল। আমরা ধারণা করতেছি হয়তো ওনার বোরকা টোরকা ওই ব্যাগের মধ্যে নিয়ে চলে গেছে। দিন যাচ্ছে আর রহস্যের ভেদ উন্মুক্ত হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে খতমের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে 4 দিন আগে কাজে নেওয়া গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার পর বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ায় প্রাথমিক ধারণা করেছে পুলিশ। লুটপাটের উদ্দেশ্যে এই নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সোমবার রাতে দায়ের করা মামলায় বাদী আজম আজিজুল ইসলাম উল্লেখ করেন, সকালে বাসা ছাড়ার পর থেকে স্ত্রী ও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বেলা 11টার দিকে বাসায় ফিরে এসে রক্তাক্ত অবস্থায় তাদের দেখতে পান। গুরুতর আহত মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকেও বাসার রান্নাঘর সংলগ্ন করিডোরে মৃত অবস্থায় পাওয়া যায়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা সকাল 7:51 বাসায় কাজে আসে। সকাল 9:35 সে বাদীর মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রীর সঙ্গে নিয়ে যায়। পুলিশ জানায়, শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন গৃহকর্মীর গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ পৌঁছানোর আগে বারবার অবস্থান পরিবর্তন করছে সে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আয়েশা নিজেকে জেনেভা ক্যাম্পের বাসিন্দা বলে পরিচয় দিলেও বাসায় কাজে রাখার সময় তার জাতীয় পরিচয়পত্র বা বিস্তারিত কোনো তথ্য রাখা হয়নি। ডিজিটাল ফুটপ্রিন্ট না মিললেও অ্যানালগ পদ্ধতিতে তার প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সন্দেহ রয়েছে, একাই কি গৃহকর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পুলিশ বলছে, বাসা ও আশপাশের সিসিটিভি ফুটেজে অন্য কারো উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই শহীদুল ও ওসমান মাসুম বলেন, ঘটনার সময় অন্য কাউকে দেখা যায়নি, তবে সব দিক বিবেচনায় রেখেই তদন্ত চলছে। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে মূল্যবান সামগ্রী লুটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মনে হচ্ছে। তবে আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তো লায়লা আফরোজ ও তার মেয়ে লাওয়াল বিনতে আজিজের দাফন সম্পন্ন হয়েছে নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে। এর আগে জোহরের নামাজের পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে মরদেহ নাটোরের বড়গাছা এলাকায় তাদের পৈতৃক বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাহলে কি স্বর্ণ অলংকারের জন্যই মা মেয়েকে শেষ করেছে কাজের মেয়ে? কি মনে হচ্ছে আপনার? যে মেয়েটাকে দয়া দেখিয়ে কাজ দিল মালাইলা আফরোজ, আজ সেই গৃহকর্মী আয়েশা মেয়ে ও মাকে নির্মমভাবে হত্যা করল। মাত্র 4 দিন আগে 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার বিকেল শাহজাহান রোডের 32-2A ভবনের গেট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর ঢাকা কালো বোরখায়, শুধু চোখ দুটো দেখা যায়। হাত জোর করে দারোয়ান মালিকের সামনে দাঁড়িয়ে কণ্ঠ নরম করে বলল, ভাই আমার কাজ লাগবে, আমি খুব ভালো কাজ করি। দারোয়ান জিজ্ঞেস করল, নাম কি? আয়েশা। গ্রাম কোথায়? রংপুর। বাবা মা আগুনে পুড়ে মারা গেছে। চাচির কাছে জেনেভা ক্যাম্পে থাকি। বোরখার নিচ থেকে একটা হাত বের করে দেখালো, গলা আর হাতে দগদগে পোড়া দাগ। দেখে মায়া লাগলো একের। চলো 7 তলায় 7B ফ্ল্যাটে যাই, ওখানে কাজের লোক লাগবে। দরজা খুললেন মালাইলা আফরোজ। আয়েশা মাটির দিকে তাকিয়ে
হাত জোর করে দাঁড়িয়ে রইল। আপা, আমাকে একটা কাজ দিন, আমি কারোর উপর বোঝা হব না। মালাইলা একটু ইতস্ত করলেন, তারপর বললেন, ঠিক আছে, কাল থেকে এসো। আয়েশা মাথা নিচু করে হাসল। কে জানত সেই হাসির পেছনে লুকিয়ে আছে একটা ঠান্ডা কালো মন। চতুর্থ দিন ৮ ডিসেম্বর সকাল ৭টা। নাফিসার বাবা আজিজুল স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ৭:৫১। সিসিটিভিতে দেখা যায় বোরখা পরা আয়েশা লিফটে উঠে ৭ তলায় যাচ্ছে, হাতে একটা ছোট্ট ব্যাগ। তারপর শুরু হলো ১০০ মিনিটের নরক, ১০০ মিনিটের নৃশংসতা, যা পুলিশও হতবাক। প্রথমে মালাইলা আফরোজকে আক্রমণ, রান্নাঘরে পেছন থেকে গলা চেপে ধরে, তারপর রান্নাঘরের বড় ছুরি দিয়ে গলা কাটা, দেহের প্রায় ৩০টি ছুরির আঘাত। মালাইলা মেঝেতে পড়ে গেলেন, চোখ খোলা রাখা অবস্থায় মারা গেলেন। নাফিজার শব্দ শুনে দৌড়ে এলো, মা বলে চিৎকার করল। আয়েশা তাকে দেখে হাসল, তারপর ছুরি হাতে এগিয়ে গেল। মেয়ে নাফিসা পালাতে চাইল, ইন্টারকমের কাছে গিয়ে সিকিউরিটিকে ফোন করতে চাইল, হাত বাড়ালো, কিন্তু আয়েশা তার চুল ধরে টেনে ফেলল। তারপর একের পর এক ৬টি ছুরির আঘাত। নাফিসার শেষ চেষ্টা ছিল বাঁচার, কিন্তু সে পারল না। ফ্ল্যাটে ধস্তাধস্তির চিহ্ন, দেওয়ালে রক্তের ছিটা, মেঝেতে হাতের ছাপ, আলমারি ভাঙা, গয়না আর নগদ টাকা নিয়ে গেছে। তারপর আয়েশা বাথরুমে গেল, তার শরীর রক্তে ভেজা। সে গোসল করল, চুল ধুলো, বোরখা ফেলে রাখল। নাফিজার ঘরে গিয়ে আলমারি খুলল, তার সাদা ফ্রক, সাদা সালোয়ার কামিজ, আইডি কার্ড পরল, কাঁধে নাফিসার স্কুল ব্যাগ, মুখে মাস্ক। আয়নায় নিজেকে দেখে হাসল। ৯:৩৫। সিসিটিভিতে দেখা যায় নাফিসা লিফট থেকে নেমে হেসে হেসে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সিকিউরিটি গার্ড বলল, নাফিজা আপা, আজ তো স্কুল বন্ধ, কোথায়? আয়েশা মাস্কের আড়ালে হেসে বলল, একটু বেরিয়েছি। সে চলে গেল, আর কেউ তাকে চিনতেও পারল না। ১১:৩০। বাবা আজিজুল বাড়ি ফিরে দরজা খুলে দেখলেন তার জীবনের ২টি অংশ রক্তে ভেসে আছে। নাফিজা তখনও নিঃশ্বাস নিচ্ছিল। তাকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু বাঁচাতে পারলেন না। কেন করল? পুলিশের তদন্ত কি বলছে? পুলিশ দারোয়ান মালিককে হেফাজতে নিয়েছে, সেই আয়েশাকে পাঠিয়েছে। আয়েশার পরিচয়, নাম, গ্রাম সব মিথ্যা হতে পারে, কোনো আইডি নেই। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে খুঁজছে। ফরেন্সিক 2টো রক্তমাখা ছুরি উদ্ধার, একটা রান্নাঘরে আর একটা সুইচ গিয়ার। বাথরুমে রক্তের দাগ, চুল। এখন সে কোথায়? শহরের ছায়ায় একটা ছায়া। আজ সন্ধ্যা হয়েছে, ঢাকা শহরে একটা মেয়ে ঘুরছে, তার পরনে নাফিজার স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ, হাতে হয়তো এখনো রক্ত লেগে আছে। সে হয়তো কোনো বাসে উঠেছে, কোনো গলিতে লুকিয়ে আছে, হয়তো কোনো নতুন বাড়ির গেটে দাঁড়িয়ে আছে, বলছে, আপা আমাকে কাজ দিন। আর কেউ জানে না যে মেয়েটা 4 দিন আগে বোরখা পরে এসেছিল, আপা আমাকে কাজ দিন বলে হাত জোর করে দাঁড়িয়েছিল। সেই মেয়েটাই আজ একটা মা আর তার 15 বছরের মেয়েকে ছুরি দিয়ে করে, তাদের রক্তে গোছল করে, নিহত মেয়ের স্কুলের ড্রেস পরে, তার ব্যাগ কাঁধে নিয়ে হেসে হেসে বেরিয়ে গেল। আর কেউ তাকে চিনতেও পারল না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, নাফিজা আর মালাইলাকে জান্নাত দান করুন। আর আয়েশা, তুমি যেখানেই থাকো, সত্যটা বেরিয়ে আসবে। মোহাম্মদপুরের আলোচিত মা মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গৃহকর্মীকে গ্রেফতারের পর হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আয়েশা 6 মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরি করেছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ। তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে ঢাকার সাভার এলাকা থেকে আয়েশার স্বামীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নলছিটি থেকে হাতে নাতে আয়েশাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে গৃহকর্মী আয়েশা। একই কথা জানিয়েছে আয়েশার স্বামীও।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে আয়েশাকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল। সেই ক্ষোভে সে মা মেয়েকে হত্যা করেছে। পুলিশের সূত্র আরও জানায়, ঘটনার দিন বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। এক পর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরিতে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিসা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এরপর স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। গ্রেপ্তারের সময় আয়েশার থেকে 6 ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর আয়েশা তার স্বামীকে ফোন করে বিষয়টি জানান। ওই গৃহকর্মীকে পালাতে সহায়তা করেন তার স্বামী রাব্বি। স্বামীর পরামর্শেই পোশাক পাল্টে নিহত নাফিসার স্কুল ইউনিফর্ম পরে মুখ ঢেকে বহুতল ওই আবাসিক ভবন থেকে বেরিয়ে আসেন আয়েশা। পুলিশের কাছে এসব কথা বলেছেন ওই গৃহকর্মী। মোহাম্মদপুর জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নলছিটি এলাকায় তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান, ক্লুলেস এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে 6 মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরিও করেছিলেন আয়েশা। তার মানে আমাদের ধারণাই ঠিক, চুরির জন্যই সে মেরেছে। আপনাদের ধারণাও মিলেছে কিনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ। বাংলাদেশে কয়দিন পরপরই এসব ঘটনা ঘটতে দেখা যায়। এসব অপরাধ নিয়ে যতই চিন্তা ভাবনা করা হোক না কেন, একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, মানুষ কী কারণে অমানুষ হয়ে ওঠে? কী কারণে, কী স্বার্থে সে অন্য মানুষের প্রতি এতটা নিষ্ঠুর আচরণ করে? সে কি এর ভয়াবহ পরিণাম নিয়ে ভাবে না? আইন, পুলিশ ও বিচার এসবের কিছুই তোয়াক্কা না করে কেন এত হিংস্র আচরণ করে? একটি খুন বা ধর্ষণ মামলার আসামি হলে আর্থিক দিক থেকে ওই ব্যক্তির পরিবার নিঃস্ব হওয়া ছাড়া উপায় নেই। এসবও তোয়াক্কা করে না। যারা আইন বিষয়ে পড়াশোনা করেন, অপরাধ তত্ত্ব নামে একটি বিষয় তাদের পড়তে হয়। অপরাধ ও অপরাধীর বিভিন্ন রকম বিচার বিশ্লেষণ থাকে এ বিষয়ে। অপরাধ বিজ্ঞানীদের মতে মানুষের অপরাধ প্রবণতার কারণ প্রধানত জিনগত ও পরিবেশগত। সমাজবিজ্ঞানীরা দাবি করেন, পারিপার্শ্বিক অবস্থাসহ কোনো সমাজের সার্বিক পরিবেশ, যথা দারিদ্র্য, অশিক্ষা, শোষণ, নির্যাতন ইত্যাদি। বাম রাজনৈতিক আদর্শে দীক্ষিত ব্যক্তিদের মতে অপরাধ প্রবণতা পুঁজিবাদের বিষ বৃক্ষ। অর্থনীতিবিদদের ভাষায় অপরাধ প্রবণতা অনেকটা আর্থিক বৈষম্যের ফল। অর্থই সব অনর্থের মূল। বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক অনটন বা আর্থিক কারণে পারিবারিক বা ব্যক্তির সংঘাতের সূত্রপাত। তবে যার আছে তার আরও চাই প্রবণতাও কম দায়ী নয়। আমাদের দেশে এই বর্ধিত হারে গুরুতর অপরাধ সাম্প্রতিক কোনো কালের সৃষ্টি নয়। এর ইতিহাস বহু পুরনো, পাল্টেছে শুধু ধরন। 1876 সালে লন্ডন থেকে প্রকাশিত হয় এইচ বেভারেজের লেখা বই দ্য ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জ, ইটস হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। মিস্টার বেভারেজ ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি নিয়ে তৎকালীন বাকেরগঞ্জ জেলায় কিছুদিন অবস্থান করেছিলেন। তিনি তার বইয়ে দারোগার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সব অপরাধের একটি নিয়মিত হিসাব সংরক্ষণ করেছেন। ক্যালেন্ডারের সঙ্গে সঙ্গতিপূর্ণ 1797 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছরের বিচারের সংখ্যার একটি হিসাব দিয়েছেন। ওই পরিসংখ্যানে দেখা যায় 1797 থেকে 1801 সাল পর্যন্ত ওই এক জেলায় হত্যাকাণ্ড ঘটেছে 86টি, ডাকাতি 101টি এবং ডাকাতি ও খুন 30টি। এছাড়া আছে অন্যান্য অপরাধ। আমি 200 বছরের বেশি পুরনো এই পরিসংখ্যান দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করছি, তাও আবার একটি জেলার। দেশের সব অঞ্চলই কমবেশি একই রকম অপরাধ প্রবণ ছিল। ব্রিটিশ শাসন, পরে পাকিস্তান এবং 47 বছর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে অপরাধের ধরন পাল্টেছে, বিস্তার ঘটেছে, কমেছে ডাকাতির মতো অপরাধ, বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন। এ শুধু এই স্বাধীন বাংলাদেশে নয়, সমগ্র ভারতেও একই অবস্থা। পার্থক্য শুধু তাদের পুলিশ ও বিচার ব্যবস্থা আমাদের চেয়ে অধিক কার্যকর। কথা হলো, এরকম কার্যকর আইন, পুলিশ বাহিনী ও বিচার ব্যবস্থা দিয়ে এসব গুরুতর অপরাধ সম্পূর্ণ রোধ করা যায় কিনা। দেখা যায় তা সম্ভব নয়, শুধু কিছুটা লাগাম টেনে ধরা যায়। ভারতই তার বড় উদাহরণ। গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রচলিত আইন, পুলিশ ও বিচার ব্যবস্থা অনেকটা বেহাল হওয়া শুরু করে স্বাধীনতার পরপরই। সদ্য স্বাধীন দেশ সবকিছুই নড়বড়ে অবস্থায় ছিল। বঙ্গবন্ধু কতিপয় গুরুতর অপরাধ সংগঠন রোধ করতে রক্ষী বাহিনী গঠন করলেন। রক্ষী বাহিনী গঠন সঠিক ছিল কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি আছে।
এ রক্ষী বাহিনীর বিরুদ্ধে যারা বিশেষ ধরনের প্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছেন তারাই বাংলাদেশে ক্রসফায়ার আমদানি করেছেন। ভারতে যা এনকাউন্টার, এতে সমূহ কিছু ফল দেয় বটে, তবে এ ব্যবস্থা উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্যাবলেট খাইয়ে রোগ চাপা দেওয়ার মতো। কিন্তু এ ক্রসফায়ার দ্রুত বিচার ট্রাইব্যুনাল, অধিকতর কঠোর আইন, অধিক সংখ্যায় ফাঁসির দণ্ড ইত্যাদি কোনো কিছুই যেন তোয়াক্কা করছে না অপরাধীরা। অবশ্য ঢাকায় গ্যাংস্টার জাতীয় চাঁদাবাজদের খুনোখুনি আপাতত বন্ধ বলে মনে হয় এবং গ্যাংদের স্টাররা কেউ কেউ ধরা পড়েছে, অন্যরা পালিয়ে গেছে। ভারতের ও বাংলাদেশের আইনি ব্যবস্থা একই ব্রিটিশ রাজ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, তবে পুলিশ বাহিনী ও বিচার ব্যবস্থায় জড়িত লোকজনকে সততা নিয়ে এদেশে প্রশ্নের মাত্রা ভারতের চেয়ে বেশি। কতিপয় পুলিশ, আইনজীবী, বিচারক এবং বিচারালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন স্তরে ঘুষ লেনদেন একটি নিয়ামক শক্তিমর্মে অভিযোগ আছে। মামলার বিচারে দীর্ঘ বিলম্ব এবং মামলার সংখ্যার তুলনায় বিচারক স্বল্পতাও দায়ী। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে জামিনে বের হয়ে আসা অপরাধীরা একই ধরনের অপরাধে পুনরায় সম্পৃক্ত হয়ে পড়ছে কিংবা আগের তুলনায় আরও ভয়ঙ্কর ও ক্ষতিকর অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সংবাদে জানা যায়, জামিনে বেরিয়ে একই ধরনের অপরাধ ঘটানোর অভিযোগে সারা দেশে গত ১.৫ বছরে ২,০০০-এর বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় গ্রেফতার হয়েছে ৫ শতাধিক আসামি। আইন বিশেষজ্ঞরা বলছেন, জামিন দেওয়ার এখতিয়ার বিচারকের। যত দ্রুত সম্ভব এসব সমস্যা দূর করা যায়, তত একটি অপরাধমুক্ত দেশ গড়ার দিকে আমরা এগিয়ে যেতে পারব। এছাড়া মানুষের উচিত সমাজের অপরাধ প্রবণতা কমাতে, পাপ কাজ থেকে মানুষকে ফেরাতে হাদিসের দিক নির্দেশনা মোতাবেক উল্লেখিত ৫টি উপায় অবলম্বন করা। এর মাধ্যমে মানুষ পাপ কাজ থেকে ভালো কাজে ফিরে আসার উপায় খুঁজে পাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে নির্দেশিত উল্লেখিত উপায়গুলো অনুসরণ ও অনুকরণ করে অপরাধমুক্ত সমাজ গঠনের তৌফিক দান করুক। পাপের কাজ ছেড়ে ভালো পথে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন মা মেয়েকে একসাথে না ফেরার দেশে পাঠানো এই আয়েশা নামের কাজের মেয়েটি শেষ পর্যন্ত কোথাও পালিয়ে নিস্তার পেল না। সিআইডি তদন্ত করে তাকে ধরে ফেলে, এমনকি তার সাথে ধরে ফেলে তার স্বামীকেও। তবে তার স্বামী সমস্ত তথ্য জানায় যে টাকা পয়সা, স্বর্ণ, এমনকি তার ল্যাপটপ চুরি করতেই নাকি তারা বাড়ির লোকগুলো দেখে ফেলে। তার চুরি করা সমস্ত কাণ্ডকীর্তি দেখে ফেলার কারণেই তাদের মা মেয়েকে একসাথে মেরে ফেলে। মানে ভাবতে পারছেন কত অনাকাঙ্ক্ষিত ঘটনা, একসাথে দুইজনকে। তবে ইতিমধ্যে গোটা বাংলাদেশ গর্জে উঠেছে যে মানুষ মানুষকে দিয়ে আর বিশ্বাস পাবে না, কেননা দিনের পর দিন যেভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে কেউ কাউকে বিশ্বাস করবে না, আর যার ফলেই এই মেয়েটির সবাই ফাঁসি যাচ্ছে। তো আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।